স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি অনিমেষকর। শুরুতেই জানিয়ে দেব বার্তাকক্ষের সবশেষ। কাউন্সিলর পদ থেকে বরখাস্ত ইরফান সেলিম, রিমান্ড শুনানি কাল। ব্যক্তিগত সহকারী দীপু ৩ দিনের রিমান্ডে। পুলিশ ফাঁড়িতে রায়হানের মৃত্যুর পর কর্মকর্তাদের গাফিলতিতে পালিয়ে যান এসআই আকবর। পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিল। বরগুনায় রিফাত হত্যা মামলায় ১১ কিশোরের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ৩ জনকে খালাস দিয়েছে আদালত। নৈতিক স্খলন ও অসদাচরণের অভিযোগে হাজী সেলিমের ছেলে কাউন্সিলর ইরফান সেলিমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে ইরফানের বিরুদ্ধে চকবাজার থানায় অস্ত্র ও মাদক আইনে আরও 2টি মামলা করার প্রস্তুতি নিচ্ছে র্যাব। আর নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় তার সহযোগী এবি সিদ্দিক দীপুর 3 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ধানমন্ডিতে রোববার রাতে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ ওয়াসিফ আহমেদ খানকে মারধর করেন। ওই ঘটনায় ইরফানের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর চকবাজার থানায় আরও 2টি মামলা করার প্রস্তুতি চলছে। নৈতিক স্খলন ও অসদাচরণের দায়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নং ওয়ার্ডের কাউন্সিলর ইরফানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আইনে যেভাবে আছে সে তাকে বরখাস্ত করার পরে তার বিষয়টা পূর্ণাঙ্গ তদন্ত সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। এদিকে প্রভাবমুক্ত হয়েই এই মামলার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। কোনো প্রভাব খাটানোর কোনো চেষ্টাও কেউ করবে না। এটা একেবারেই মানে সুষ্ঠুভাবে যেভাবে তদন্ত করার দরকার, যেভাবে একজন অপরাধীকে বিচারের আওতায় আনা দরকার, ঠিক একইভাবে আনা হবে। আসামি গ্রেপ্তার করা শেষ, এখন এটার সাক্ষ্য প্রমাণ আমরা সংগ্রহ করব এবং এটি আমরা দ্রুত তদন্ত শেষ করে আমরা বিচারের জন্য আদালতে সোপর্দ করব। এছাড়া হত্যা চেষ্টা মামলায় ইরফানের প্রোটোকল অফিসার এবি সিদ্দিক দীপুর 7 দিনের রিমান্ড আবেদন করলে 3 দিন মঞ্জুর করে আদালত। আর ইরফান সেলিম ও জাহিদের রিমান্ড শুনানি হবে কাল। আমরা বলেছি আদালতে যে এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত আছে। পুলিশ আজকে যে আসামি দীপু তাকে আদালতে হাজির করেছিল, পুলিশ 7 দিনের রিমান্ড চেয়েছে এবং আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সোমবার ইরফান সেলিমকে গ্রেপ্তার করে র্যাব। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে মদপানের অপরাধে 1 বছরের জেল দেয় ভ্রাম্যমাণ আদালত। আর ওয়াকিটকি রাখা ও ব্যবহারের অপরাধে 6 মাস কারাদণ্ড দেওয়া হয়েছে ইরফান সেলিমকে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের বিরুদ্ধে চকবাজার থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছে র্যাব। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর চকবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, আপনার সঙ্গে 7টায় কথা হচ্ছিল, তখন আপনি বলছিলেন যে 8টার দিকে মামলা করতে আসতে পারে র্যাবের কর্মকর্তারা, তারা কেউ এসেছেন কিনা? না, এখন পর্যন্ত র্যাবের পক্ষ থেকে মামলা করতে চকবাজার থানায় কেউ আসেননি। আমরা গতকালকে যখন দেখেছি যে হাজী সেলিমের বাসভবনে যখন তল্লাশি চালায় এবং র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছিলেন যে মাদক এবং অস্ত্র এই 2 ধারায় মামলা করা হবে, এরপর থেকে আমরা আসলে এখন পর্যন্ত বলা চলে যে বিভিন্ন সময় র্যাবের সাথে যোগাযোগ করেছি, তারা নির্দিষ্ট কোনো সময় বলছেন না। তবে আজকে তারা বলেছিলেন যে আজ বিকেল 4টার পরে তারা এই চকবাজার থানায় আসবে, কিন্তু আমরা 4টা থেকেই এই চকবাজার থানায় অপেক্ষা করছি, কিন্তু এখন পর্যন্ত আসেনি। কিছুক্ষণ আগে র্যাবের যারা আছেন দায়িত্বপ্রাপ্ত এই মামলা যারা করবেন তাদের সাথে কথা বলে যতটুকু জানা গেছে, তারা এখন বলছে হয়তো আর ঘন্টা 2-এর মধ্যে তারা আসতে পারেন, এমনটি তারা বলছেন। যদিও আমরা এরকম সময় আর সারাদিন দেখেছি
যে 7টার সময় বলেছিল, এরপর রাত 8টার সময় বলেছিল, কিন্তু এখন 9টা বাজে কিন্তু এখন পর্যন্ত আসেনি। তবে এই থানার মাধ্যমে যতটুকু আমরা জানতে পেরেছি বা বিভিন্ন মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে র্যাবের যে মামলার ধারা, সেই ধারা কি হবে বা মামলার আসলে কাকে কাকে আসামি করা হবে এটি নিয়েও আসলে কথাবার্তা হচ্ছে। কারণ এখানে মাদক এবং অস্ত্র দুই আইনে মামলা হবে। এখন আসামি দুইজন, অর্থাৎ ইরফান সেলিম এবং তার যে সহযোগী রয়েছে, অর্থাৎ তার যে নিরাপত্তারক্ষী রয়েছে তার, অর্থাৎ এই দুজনের নামে আলাদা আলাদা মামলা হবে না দুইজনকে একই মামলাতে আসামি করা হবে পৃথক দুটি মামলাতে? এ নিয়ে আমরা যতটুকু মাধ্যমে জেনেছি যে এ নিয়ে র্যাবের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে। তবে এটি আসলে এখন পর্যন্ত আমরা সুনির্দিষ্টভাবে কিছু র্যাবের পক্ষ থেকে বক্তব্য পাইনি। আসলে মামলাটি তারা কখন করছেন বা কখন করবেন নির্ধারিত কোনো সময়ও তারা এখন পর্যন্ত জানেনি। তবে তারা বলছে মামলার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এখন পর্যন্ত চলছে এবং মামলায় আসলে কি কি অভিযোগ আনা হবে বা কি কি করা হবে এ নিয়ে পুলিশের সাথেও কয়েক দফা কথা হয়েছে, এটি আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি। আরেকটি বিষয়, গতকালকে আমরা দেখেছি যখন ইরফান সেলিমকে আটক করা হয়, এর আগেই র্যাবের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি জানিয়েছিলেন যে তার বাসা থেকে 400 ইয়াবা, অবৈধ অস্ত্র, মদ সহ আরো বেশ কিছু অবৈধ জিনিসপত্র উদ্ধার করা হয়েছে এবং আমরা দেখেছি গতকালকেই এই সব বিষয় নিয়ে আলোচনা করতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ নাসিম বানু। নাসিম বানু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা কিছুদিন আগে দেখেছি যে একজন সরকারি কর্মকর্তার উপর হামলার পর দ্রুততার সঙ্গে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আজ আমরা দেখলাম যে নৈতিক স্খলনের কারণে বরখাস্ত হয়েছেন অত্যন্ত প্রভাবশালী ঢাকা দক্ষিণ অর্থাৎ 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিম। এই বিষয়গুলি সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কতখানি সহায়ক, আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আসলে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি বলা হয় যে সাময়িক বরখাস্তটা প্রাথমিক একটা স্টেপ হিসাবে অসম্ভব একটা এফেক্টিভ স্টেপ নেওয়া হয়েছে বলে আমি মনে করি। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে এখানেই যে উনি একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। আমরা সাধারণত জানি যে একজন জনদরদী স্থানীয় পর্যায়ের ব্যক্তিত্বকে আমরা সাধারণত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নমিনেশন পেয়ে থাকেন অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে থাকেন। এক্ষেত্রে আসলে দুইটা গ্রুপের কিছুটা আমি বলবো যে আরো দুইজন স্টেক হোল্ডারের দায়িত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ হওয়া দরকার ছিল। সেটা হচ্ছে প্রথমত গোয়েন্দা সংস্থা, কারণ একটি ঘটনা না ঘটলে যখন তথ্যগুলো বের হয়ে আসে না, গোয়েন্দা সংস্থার আরো তৎপরতা দরকার বাংলাদেশের স্থানীয় পর্যায়ে বা সুশাসন নিশ্চিত করার জন্য, এবং যে কোনো ঘটনা ঘটার আগেই আসলে তথ্যগুলো জনগণের সামনে আসা উচিত এবং সঠিক বিচার হওয়া উচিত। দ্বিতীয়ত আমি বলবো যে জনগণেরও দায়িত্ব ছিল। আমি নির্বাচিত করে একজন প্রতিনিধি নির্বাচন করে ফেলেছি বলেই আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আর স্থানীয় পর্যায়ের জনগণ যারা আছেন ওনারা জানেন না কিছু, এটাও আমার কাছে খুব একটু, আমাদের কাছে সাধারণ মানুষের কাছে খুব অস্বাভাবিক মনে হয়েছে। জনগণেরও দায়িত্ব থাকে যে সে তার নির্বাচিত প্রতিনিধিকে সঠিকভাবে চলতে সাহায্য করবে, সঠিকভাবে চলতে দিক নির্দেশনা দিবে। অনেকটা বলবো যে আমি সুশাসন নিশ্চিত করার জন্য জনগণও তার পাশাপাশি কাজ করে যাবে, কারণ যেহেতু সে স্বতন্ত্র প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীকে সঠিক পথে চালানোর দায়িত্ব হচ্ছে ভোটারদের, যে কারণ স্বতন্ত্র প্রার্থী উনি পরবর্তীতে আবার নির্বাচিত হতে চাইবেন এবং এটাই ধারা, যিনি একবার নির্বাচিত প্রতিনিধি হন পরবর্তীকালে উনি আবার নির্বাচিত হতে চান। সেক্ষেত্রে যদি আমরা জনগণ আমাদের দায়িত্ব পালন না করি, তাছাড়া উনি ছাড়া আরো ওয়ার্ড কমিশনার আছেন ওখানে, ওনাদেরও দায়িত্ব ছিল যদি একজন বিপথে চলে যায় তাহলে অন্যদেরও দায়িত্ব ছিল যে এই জিনিসগুলো জনগণের সামনে আনা। আমরা সাধারণত জনগণকে ততটা সংঘবদ্ধ হতে দেখি না, একটি ভয় সংস্কৃতি চারদিকে ছড়িয়ে রাখা হয়। আপনি যদি হাজী সেলিম অথবা তার ছেলেকে, তাদের অবস্থানটি আমরা বিভিন্ন মাধ্যম থেকে যতটুকু জেনেছি, তারা যখন একটি এলাকায় বের হতো তাদের গাড়িবহর, তাদের যে পরিমাণ প্রোটোকল, তাদের সঙ্গে অস্ত্রধারী, তাদের দেহরক্ষী, এইসব বিষয় দিয়ে তারা জনগণকে এক ধরনের ভয়ের সংস্কৃতি সেখানে তৈরি করে রেখেছিল। সেই মুহূর্তে তাদের বিরুদ্ধে কথা বলাও অনেকটা ঝুঁকিপূর্ণ ছিল সাধারণ মানুষের ক্ষেত্রে। আমরা এই অবস্থার পরিপ্রেক্ষিতে একটি ঘটনার প্রেক্ষাপটে এই অবস্থা দেখতে পাচ্ছি। এই যে সরকারের যেই তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া, এটি কি অন্য কাউন্সিলরদের অথবা যারা এই ধরনের ভয়ের সংস্কৃতি টিকিয়ে রেখেছেন তাদের কোনো বার্তা দেয় কিনা? অবশ্যই বার্তা দেয়, অবশ্যই বার্তা দেয়। সেটা সমস্ত জনপ্রতিনিধিদের জন্য এটা বার্তা, শুধুমাত্র স্থানীয় পর্যায়ে না, জাতীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের জন্য একটা বার্তা যে সরকার সুশাসন নিশ্চিত করার জন্য সবকিছুই করতে পারে। আর দ্বিতীয়ত আমি বলবো যে এই যে আপনি বলছেন গাড়ির বহর নিয়ে বের হচ্ছে, এই বহর নিয়ে যখন বের হচ্ছে তখন স্থানীয় পর্যায়ে জনগণ না হয় বললাম যে কিছুটা ভীত আছে, তবে বাংলাদেশের জনগণ
পারে না এমন কোনো কাজ নাই, বিকজ যে দেশে একবার মুক্তিযুদ্ধের জন্ম হয় সে জাতি নিজেই তার পথ প্রদর্শক। আর দ্বিতীয়ত আমি বলবো, যদি এই গাড়ির বহর নিয়ে উনি শোডাউন করেই সবসময় চলে থাকেন, তাহলে আমাদের ইন্টেলিজেন্স এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও থাকবে। তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে সুশাসন নিশ্চিত করার জন্য জনগণকে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সংঘবদ্ধ হতে হবে, আমাদেরকেই সরকারকে সাহায্য করতে হবে। সবসময় কেন্দ্রীয় সরকার যে আমাদেরকে সাহায্য করবেন এটা সবসময় সম্ভব না। স্থানীয় পর্যায়ে জনগণকে এবং স্থানীয় স্বায়ত্তশাসন নিয়েই আগিয়ে যেতে হবে, যাতে সুশাসন নিশ্চিত করা যায়, এবং সেটি একা সরকারের পক্ষে সম্ভব না। জনপ্রতিনিধি, স্থানীয় জনগণ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, প্রত্যেকটা স্টেক হোল্ডারকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আপনারা যেমন করছেন, ঠিক প্রচার করছেন, ঠিক সবাইকে এইভাবে অংশগ্রহণ করতে হবে, জনগণকে জানাতে হবে তাদের দায়িত্ব। ডক্টর নাসিম মনু, অবশ্যই সাধারণ জনগণ আরো উদ্বুদ্ধ হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। হ্যান্ডকাফ পরিয়ে বেঁধে হকি স্টিক দিয়ে পিটাতেন ইরফান এবং তার সাঙ্গপাঙ্গরা। কাজ হাসিল করতে এমন কতজনকে নির্যাতন করা হয়েছে তার হিসেব নেই। হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম রাজধানীর চকবাজারের মদিনা আশিক টাওয়ারে গড়ে তুলেছিলেন টর্চার সেল। গোয়েন্দাদের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে। ইরফানের জেল হওয়ার পরও আতঙ্কে মুখ খুলছেন না অনেকেই। পুরান ঢাকার ব্যস্ততম এলাকা চকবাজার, এখানেই সংসদ সদস্য হাজি সেলিমের মদিনা আশিক টাওয়ার। সোমবার এই টাওয়ারে অভিযান চালিয়ে খোঁজ মেলে হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমের টর্চার সেলের। পাওয়া যায় হ্যান্ডকাপ, ছুরি, হকি স্টিক, হাড়, ইলেকট্রিক শক দেওয়ার সরঞ্জাম ও ইয়াবা। এর আগে তার বাসায় অভিযান চালিয়ে বিশেষ ধরনের ওয়াকিটকি উদ্ধার করা হয়। র্যাব বলছে ইরফান সেলিম এলাকায় আধিপত্য ধরে রাখতে গড়ে তুলেছেন টর্চার সেল, বিভিন্ন জনের ওপর চালিয়েছেন নির্যাতন। তো বিভিন্ন উৎসের মাধ্যমে আমরা জানতে পেরেছি তার এলাকাতে মূলত চাঁদাবাজি এবং আধিপত্য বজায় রাখার জন্য মূলত এই ধরনের নজরদারি ব্যবস্থা উনি করেছেন। গোয়েন্দারা বলছে টর্চার সেলে প্রায়ই পার্টির আয়োজন হতো। এসব পার্টিতে চলতো মাদক সেবন। অভিযুক্ত ইরফান মোহাম্মদ সেলিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের হেফাজতে আনার পর প্রাথমিকভাবে বেশ কিছু বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে পার্শ্ববর্তী আশিক টাওয়ারের কথা উনি আমাদেরকে জানিয়েছেন, যার ফলশ্রুতিতে আমরা টর্চার সেলের সন্ধান পাই। ইরফানের জেল হওয়ার পরও মদিনা আশিক টাওয়ারের আশপাশের মানুষ এখনো আতঙ্কে রয়েছে। টর্চার সেলের খবরে এই এলাকায় ক্রেতা সমাগমে কমেছে। কাস্টমার নাই, এখন ভয় পায় সবাই যে চকবাজার জানি কি হইতেছে, এর জন্য হয়তো ভয় পায় ওরা আসার জন্য। আমি শুনি না কিছুই, এরপরে এখানে আসি এই বাস। র্যাব জানাচ্ছে ইরফানের টর্চার সেলে সহায়তাকারীদের খোঁজা হচ্ছে, তাদেরও আনা হবে আইনের আওতায়। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হানের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত এসআই আকবরের পালিয়ে যাওয়ার ঘটনায় একাধিক কর্মকর্তার গাফিলতির প্রমাণ মিলেছে পুলিশ সদর দপ্তরের তদন্তে। ৩ সদস্যের তদন্ত কমিটি আজ তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে যাদের গাফিলতি পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। 19 অক্টোবর এআইজি মোহাম্মদ আয়ুবকে প্রধান করে পুলিশের 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। রায়হানকে বন্দরবাজার ফাঁড়িতে এনে নির্যাতনের প্রাথমিক তদন্ত পাওয়ায় তদন্ত কমিটির সুপারিশে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর সহ 7 জনকে বরখাস্ত ও প্রত্যাহার করা হয়। এর মধ্যে কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুনুর রশিদকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। রায়হান হত্যার সমালোচনার মুখে 22 অক্টোবর সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াকে বদলি করা হয়। নিয়োগ দেওয়া হয় নতুন কমিশনার। সিলেট নগরের আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমেদকে 11 অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতন করা হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ বিষয়ে আরো জানাতে এখন সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাধব। মাধব, প্রতিবেদন দেওয়া হচ্ছে, জানতে চাই যাদেরকে বলা হচ্ছে যে দায়ী তারা কারা, এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন এবং তারা এখন কোথায় কিভাবে আছেন। প্রথমেই জানাতে চাই, সিলেটে আজ নবনিযুক্ত যিনি কমিশনার অর্থাৎ নিসারুল আরিফ, তিনি কিছুক্ষণ আগে নিহত রায়হানের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনি 8টা 35 মিনিটের দিকে এই বাড়িতে আসেন এবং তার পরবর্তী পর্যায়ে পরিবারের সাথে সাক্ষাৎ শেষে
অর্থাৎ পরিবারকে আশ্বস্ত করেন যে এই ঘটনার সুষ্ঠু বিচার হবে, যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, তাদের বিরুদ্ধে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেই সুষ্ঠুভাবে বিচারটা সম্পূর্ণ করবে পুলিশ প্রশাসন সহ যারা রয়েছেন। এবং তার পরবর্তী পর্যায়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে নিসারুল আরিফ অর্থাৎ নবনিযুক্ত যিনি কমিশনার, তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম নানাভাবেই যে আসলে যারা আমরা সন্দেহ করছি কিংবা প্রতিবেদন অনুযায়ী যেসব কর্মকর্তা কিংবা পুলিশ সদস্য এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তারা আসলে কারা। এই বিষয়টি তিনি যেটি বলেছেন সেই প্রতিবেদনটি আসলে যেহেতু এখন পর্যন্ত তিনি যোগদান করেনি, কেবল সিলেটে আসলেন, তবে কারা সেই বিষয়টি এখনো তিনি অবগত হননি। বুঝতে পেরেছি আপনার হাতে এখনো পুরো তথ্য এসে পৌঁছেনি। যেটি জানতে চাই যে আমরা দেখেছি যে এর মধ্যেই এসএমপিতে বেশ পরিবর্তন আনা হয়েছে, বেশ কয়েকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে তারা কেউ হতে পারেন কিনা যাদের বিরুদ্ধে আসলে অভিযোগ তোলা হয়েছে, এবং সিলেটের যে সাধারণ মানুষ তারা অভিযোগ তুলেছেন কিনা। আরেকটি বিষয় জানতে চাই যে আজকে নবনিযুক্ত কমিশনার তিনি এর মধ্যে পৌঁছে যাওয়ার কথা, তিনি রায়হানের বাসায় যাবার কথা। একটু বিস্তারিত এই প্রসঙ্গগুলো সম্পর্কে আমাদেরকে তথ্য দেবেন। আমি এটি বলছিলাম যে উনি রায়হানের বাসা সাক্ষাৎ এবং সাংবাদিক সম্মেলন পরবর্তী পর্যায়ে তিনি কিন্তু এই মুহূর্তে চলেও গিয়েছেন, 5 মিনিট আগে তিনি গিয়েছেন। সেটি বলছিলাম যে তিনি যেটি নিশ্চিত করেছেন সবারই বিচার হবে এবং এই ঘটনায় সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা কিংবা পুলিশ সদস্যদের গাফিলতি পাওয়া যাবে সকলেই এই অপরাধের সাথে সম্পর্ক যুক্ত বলে তিনি উল্লেখ করেছেন। এবং তিনি বলেছেন যে এই যে সিলেটে পুলিশ দ্বারা একজন নিরীহ যুবকের নিহত হওয়ার ঘটনা, পুলিশি নির্যাতনে, এই ব্যাপারে তিনি লজ্জিত এবং তিনি ঘৃণা প্রকাশও করেছেন। আর যারা সম্পৃক্ত সেই বিষয়টি আসলে সময় সাপেক্ষ ব্যাপার, আমরা ক্রমশ এটি দেখতে পারবো। তবে এই বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু আপাতত ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে 8 পুলিশ বহিষ্কার এবং প্রত্যাহার রয়েছেন, 2 জন ইতিমধ্যেই রিমান্ডে রয়েছেন এবং আগামীকাল কিন্তু একজন অর্থাৎ টিতু চন্দ্র দাস তাকে 2 দফা রিমান্ড শেষে কোর্টে তোলা হবে পুনরায়, এবং আরেকজন যিনি রয়েছেন তাকে পরশুদিন কোর্টে তোলা হবে। তো কর্মকর্তা যারা সংশ্লিষ্ট তারা আসলে কারা সেই বিষয়টি এখন পর্যন্ত জনসম্মুখে আসেনি। তবে আমরা নিশ্চয়ই সামনে আসবে। মাধব, আরেকটি শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাই। আমরা দেখেছি যে আসলে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, পরিবর্তন হচ্ছে, প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে। যেই আকবরকে নিয়ে আসলে এত আলোচনা, আকবরের বিষয় আসলে এখন যে কমিশনার তিনি কিছু বলেছিলেন কিনা, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে তাকে খুব দ্রুত সময়ের মধ্যে ধরা হবে, কি তথ্য রয়েছে আপনার কাছে? আমরা এই ব্যাপারে এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছিলাম, যদি আকবর সিলেটের বাইরে পালিয়ে যায় তাহলে তাকে কিভাবে গ্রেফতার করা হবে। সিলেটের বাইরে মানে সিলেটের সংশ্লিষ্ট যেসব আমাদের পার্শ্ববর্তী দেশ যাওয়ার যে পথগুলো রয়েছে, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে সে যদি দেশের বাইরেও চলে যায় আমরা তাকে ধরে আনবো। এবং স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আমাদের যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, পিবিআই যারা রয়েছেন, প্রত্যেকে একই কথা বলছেন, আকবরকে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। আকবরকে যতক্ষণ পর্যন্ত ধরা যাবে না ততক্ষণ পর্যন্ত তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছেন এবং এই বিচার সুষ্ঠু করতে গেলে আকবরকে গ্রেফতার করতে হবে বলে তারা আমাদেরকে মন্তব্য করেছেন। অনেক ধন্যবাদ মাধব আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য। বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক 11 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। এদের মধ্যে 6 জনকে 10 বছর, 4 জনকে 5 বছর এবং 1 জনকে 3 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া 3 কিশোর আসামিকে খালাস দিয়েছে আদালত। দুপুরে বরগুনার শিশু আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান এই রায় দেন। রিফাত শরীফ হত্যা মামলায় 14 অপ্রাপ্তবয়স্ক আসামিকে সকাল 10টার মধ্যে আদালতে হাজির করা হয়। এই মামলায় 74 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান। 47 দিন শুনানির পর রায়ে 11 জনকে সাজা আর 3 জনকে খালাস দেয় আদালত। সাজাপ্রাপ্ত 11 আসামিকে বরগুনা জেলা কারাগারের কিশোর ওয়ার্ডে নেওয়া হয়েছে। এ রায়ে অসন্তুষ্ট আসামি পক্ষের আইনজীবী। বাদী পক্ষ যদি মনে করে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি তাহলে তারা যাইতে পারে, কোর্টের রায় মানতে হবে। আমার সন্তুষ্ট অসন্তুষ্ট কিছু আসে যায় না। বিজ্ঞ আদালত জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করলে আমরা অবশ্যই খালাস পেতাম। আমি আশা করি উচ্চ আদালতে এই প্রিন্স মোল্লা খালাস পাবে। উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে বলে আশা নিহত রিফাত শরীফের বাবার। রায়ের প্রতি আমার যথেষ্ট আস্থা ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। নিম্ন আদালতে যে রায় দিয়েছে উচ্চ আদালত একই রায় বহাল রাখবে, এটাই আমাদের। 30 সেপ্টেম্বর এ মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ প্রাপ্তবয়স্ক 6 আসামিকে মৃত্যুদণ্ড দেয় আদালত। 26 জুন বরগুনার সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। এই ঘটনায় 24 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। অভিযোগ গঠনে ভুল থাকায় ঘোষণা হয়নি ব্লগার ওয়াশিকুর রহমান হত্যা মামলার রায়। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আবার অভিযোগ গঠনের শুনানি হবে 4 নভেম্বর।
মঙ্গলবার বেলা 11:30টার দিকে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম এই দিন ঠিক করেছেন। ওয়াসিকুর রহমান হত্যার প্রায় 5 বছর পর গত 4 অক্টোবর এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। পরে রায়ের জন্য 27 অক্টোবর দিন ঠিক করে আদালত। তবে রায়ের তারিখে আসামিদের বিরুদ্ধে হত্যার মূল অভিযোগের সঙ্গে দণ্ডবিধির 120-এর বিধারা সংযোজন করে অভিযোগ সংশোধনের আবেদন করে রাষ্ট্রপক্ষ। ষড়যন্ত্রের যে ধারাটা 120-এর বি, ওনারা এই 20/7/2016 তারিখে ওনারা মামলা করতে ভুল করেছেন বলে ওনারা বলছেন। এই কারণে মাননীয় আদালতের কাছে একটা দরখাস্ত দিয়েছেন, দিয়ে ওনারা বলছেন যে স্যার আমাদের চার্জ ফ্রেম ভুল হয়েছে, আমাদের শুনানির সুযোগ দেন। তো মাননীয় আদালত ওনাদের শুনানির মঞ্জুর করেছেন। এ মামলার আসামি সাইফুল ইসলাম ঘটনার সময় অন্য একটি নাশকতার মামলায় কারাগারে ছিলেন। সেখান থেকেই ওয়াসিকুরের হত্যার ষড়যন্ত্র ও পরামর্শ দিয়েছেন তিনি। 164 ধারায় জবানবন্দিও দেন সাইফুল, কিন্তু অভিযোগ গঠনের সময় তার বিরুদ্ধে পরিকল্পনা ও ষড়যন্ত্রের বিষয়টি যুক্ত করা হয়নি। তাই এ বিষয়টিকে ক্লারিক্যাল ভুল বলছে রাষ্ট্রপক্ষ। তদন্ত সংস্থা 120-এর সাবসেকশন 2 দিয়েছে, অথবা আমাদের যথাযথ উপস্থাপনের ভুলে, অথবা আদালতের গোচরীভুক্ত না হওয়ার কারণে, অথবা যে কোনো কারণেই এই যে এই সেকশনটা বাদ গেছে। এখন এই সেকশনটা যে আবার আইনও বলা আছে রায়ের আধা ঘন্টা 10 মিনিট আগে বিজ্ঞ আদালত সুমোটো সাসপেন্ড অল্টার করতে পারে। ফৌজদারি কার্যবিধির 227 ধারা অনুযায়ী রায় ঘোষণার আগে যে কোনো পর্যায়ে আদালত অভিযোগ পরিবর্তন করতে পারে। এই মামলায় 40 সাক্ষীর মধ্যে 24 জন সাক্ষ্য দিয়েছেন। 5 আসামির মধ্যে কারাগারে আছেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য জিকরুল্লাহ, আরিফুল ইসলাম এবং সাইফুল ইসলাম। আর জুনায়েদ আহমেদ ও আবদুল্লাহ পলাতক। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 20 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 14 জন এবং নারী 6 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 5838 জনের। 111টি ল্যাবে 24 ঘন্টায় 12,617 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1335 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.58%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,01,586 জনে। সুস্থ হয়েছেন আরও 1,523 জন। এ নিয়ে মোট সুস্থ 3,18,123 জন। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের 87% দীর্ঘমেয়াদী নানা রোগে আক্রান্ত ছিলেন। এদের 65% ভুগছিলেন ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে। স্বাস্থ্য বিভাগের টেলি হেলথ সেন্টার থেকে এই তথ্য পাওয়া গেছে। চিকিৎসকদের পরামর্শ, আগে থেকে অন্য রোগে আক্রান্ত ব্যক্তিরা করোনা আক্রান্ত হলে হাসপাতালে চিকিৎসা নিতে হবে। বাংলাদেশে প্রথম একজন করোনা আক্রান্ত হিসেবে মৃত্যুবরণ করেছেন। দেশে করোনায় প্রথম মৃত্যু 18 মার্চ। এরপর সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে মৃত্যুহার। সংক্রমণ শুরুর 234তম দিন পর্যন্ত মারা গেছেন 5,800-র বেশি। স্বাস্থ্য বিভাগ ও A2I-এর টেলিহেলথ সেন্টারে 24 অক্টোবর পর্যন্ত 2118 জনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে মৃতদের 36% ডায়াবেটিস, 29% উচ্চ রক্তচাপ, 12% হৃদরোগ, 9% কিডনি রোগ ও 3% শ্বাসকষ্টজনিত জটিলতা ও 2% স্ট্রোক ছিল। ডায়াবেটিসটা সবচেয়ে বড়। এটার কারণে ওদের যে থ্রম্বোসিস হচ্ছে, আমরা বলি যে ওদেরকে আমরা হেপারিন দিয়ে চিকিৎসা করি, ওই জিনিসটা ডায়াবেটিস রোগীদের মধ্যে প্রবণতাটা বেশি দেখা যাচ্ছে। তাহলে এটা অন্য রোগীদেরও হচ্ছে, ডায়াবেটিস না থাকলেও হচ্ছে, কিন্তু ডায়াবেটিসের মধ্যে হওয়ার প্রবণতাটা বেশি। এই জন্য ডায়াবেটিস একটা স্ট্রং রিস্ক ফ্যাক্টর অফ ডেথ, স্পেশালি যাদের মধ্যে 60 বছরের বেশি এবং যারা স্থূল শরীর, ওদের মধ্যে এটার সম্ভাবনাটা আরো বেশি। বয়স্কদের মৃত্যুহার সবচেয়ে বেশি। 61 থেকে 70 বছর বয়সে আক্রান্তদের 30% মারা গেছেন। 71 থেকে 80 বছর বয়সে মৃত্যুহার 24%। মোট মৃত্যুর 81%-এর বয়স 50-এর বেশি। বাঁচার পথ হলো তাহলে এই যে কোমরবিডিটি, মৃত্যু আমাদের শিক্ষা দিচ্ছে যে কোমরবিডিটি যত কন্ট্রোলে থাকবে তত আমরা আসলে ওটা নিয়েও বাঁচতে শিখবো। সে আমাকে কাবু করতে পারবে না। আমার ইমিউনিটি ভালো থাকতে হবে, আমার নিউট্রিশন ভালো থাকতে হবে, আমার প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে নিউট্রিশন জড়িত, আমার শিক্ষা জড়িত, আমার হ্যান্ড ওয়াশিং জড়িত, আমাদের কি বলে হাঁচি কাশি হলে সেটা যে পাবলিকলি করতে হবে না, সেটার জন্য যে মাস্ক পরতে হবে। টেলিহেলথ সেন্টার বলছে মৃতদের 85% মারা গেছে হাসপাতালে, আর হাসপাতালে নেয়ার পথেই মারা গেছেন 5%। এছাড়া বাড়িতে মৃত্যু হয়েছে 10% রোগীর। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়কের 4 লেন প্রকল্পের মেয়াদ 3 বছর বাড়ানো হয়েছে। একই সঙ্গে ব্যয়ও বেড়েছে
4,700 কোটি টাকা। মঙ্গলবার একনেক সভায় সংশোধিত প্রকল্পের অনুমোদন দেয়া হয়। সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্রাফিক উন্নয়ন প্রকল্পেরও অনুমোদন দেয়া হয়েছে। এদিকে কোনো প্রকল্প বাস্তবায়নে মামলা হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। উত্তরাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ সহজ করতে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত মহাসড়ক 4 লেন করার প্রকল্প নেওয়া হয় 2016 সালে। এতে ধীরগতির যানবাহনের জন্য থাকবে আলাদা লেন। প্রকল্পটি 2021 সালে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়েছে মাত্র 11%। মঙ্গলবার একনেক সভায় এই প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধিত এই প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত, আর ব্যয় 11,899 কোটি টাকা থেকে বাড়িয়ে 16,662 কোটি টাকা করা হয়েছে। এ সময় সড়ক নির্মাণের ক্ষেত্রে পানি চলাচল যাতে ব্যাহত না হয় সেই ব্যবস্থা রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সাসেক রোড যে প্রজেক্ট, আপনারা জানেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ইতিহাস হওয়ার মতো একটি বিষয় যে এইটা দেশের প্রথম রাস্তা। এই মাননীয় প্রধানমন্ত্রীর প্রথমবারের মতো উনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই সময়কার ডিজাইন করা, সেই সময় শুরু করা, এবং সেখানে একমাত্র রাস্তা বাংলাদেশে যেখানে একটা স্লো মুভিং ভেহিকলের জন্য একটা সাইড লেন আছে। সভায় 319 কোটি টাকায় ঢাকা উত্তর সিটির ট্রাফিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়, যার পুরো অর্থ দেবে সরকার। তবে সিটি কর্পোরেশন সহ সরকারি সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ঢাকা সিটি কর্পোরেশনের যে প্রকল্প সেখানে উনি পুরো টাকায় সরকারের তহবিল থেকে দেওয়ার উনি নির্দেশনা দিয়েছেন এবং উনি কথাও বলেছেন যে সিটি কর্পোরেশনগুলা বা স্থানীয় সরকার যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এজন্যে আস্তে আস্তে করে কিভাবে কোন লেভেলে কোন প্রতিষ্ঠান কি করবে, কিভাবে অর্গানাইজেশন থাকবে, এটা পুরোটা রিভিজিট করতে হবে। প্রকল্পের কর্মকর্তারা বদলি হলে নতুন যারা আসবেন তাদের ভালোভাবে ধারণা দেওয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী, যাতে প্রকল্প বাস্তবায়নে দেরি না হয়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থ আত্মসাতে অভিযুক্ত পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। টেলিফোনে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, কানাডা থেকে ফেরাতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। 3,500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ পিপলস লিজিং এর চেয়ারম্যান প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে। গ্রেপ্তার এড়িয়ে দেশে ফিরে আসতে প্রায় 1 মাস ধরে চেষ্টা করছিলেন প্রশান্ত কুমার হালদার। এই জন্য তিনি আদালতে আবেদন করেন, কিন্তু ফিরে আসা মাত্র গ্রেপ্তারের নির্দেশ দেয় হাইকোর্ট। পরে জানা যায় অসুস্থতার কারণে দেশে আসছেন না পিকে হালদার। 3,500 কোটি টাকা আত্মসাৎ ও 300 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। পিকে হালদারকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে জানান সংস্থার চেয়ারম্যান। ইন্টারপোলের মাধ্যমে হতে পারে, ইন্টার গভর্নমেন্টের মাধ্যমে হতে পারে, আছে কিনা আমরা দেখবো। সবটা বিশ্লেষণ করেই আমরা তাকে দেশে ফিরিয়ে আনার একটা প্রক্রিয়া করব। তিনি জানান, পিকে হালদারের দুর্নীতির বিষয়ে কানাডা সরকারকে জানানো হয়েছে। দেশে তার সব ব্যাংক হিসেব জব্দ করা হয়েছে। বিদেশের ব্যাংক হিসাব জব্দের জন্য আবেদন করা হয়েছে। আমাদের যে অনুসন্ধান চলছে সে অনুসন্ধান চলমান রয়েছে এবং আমরা সেই অনুসন্ধানের প্রয়োজনে যাদের যাদের দেখা হচ্ছে, কিছু বাকি ছিল তাদেরকে ডাকা হবে। পিকে হালদারের অভিযোগ অনুসন্ধানে দেশে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করবে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রেসিডেন্টস কাপের প্রাপ্তি তরুণ ক্রিকেটারদের পারফরমেন্স। একদিন বিরতি দিয়ে আবার তারা নেমেছেন মাঠে। মিরপুর একাডেমি মাঠে শুরু হয়েছে হাই পারফরমেন্স ইউনিটের ক্যাম্প। এইচপি কোচ হিসেবে শিষ্যদের নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন টবি র্যাডফোর্ড। আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ নেওয়ার আগে এখানেই প্রস্তুতির কাজ সারতে চাই সবাই। এই ক্যাম্প চলবে 12 নভেম্বর পর্যন্ত। ক্রিকেটের শেষ বলে কিছু নেই, এ এক অন্তহীন লড়াই। প্রতিটি দিন ইনিংসই নতুন, স্বতন্ত্র। শুরু করতে হয় শূন্য থেকে। টিকে থাকার লড়াইয়ে বিকল্প নেই শ্রম আর অধ্যবসায়। উদাহরণের জন্য খুব বেশি দূর যেতে হবে না টাইগার যুবাদের। হাই পারফরম্যান্স ইউনিটের ক্যাম্পের ঠিক পাশেই তখন ফর্মে ফেরার সংগ্রাম তামিম ইকবালের। অমিত সম্ভাবনা নিয়ে শুরুর পর কেন জাতীয় দলে ব্যর্থতা? আন্তর্জাতিক ক্রিকেটের চাপ আবহের সাথে মানিয়ে নিতে প্রয়োজন বিশেষ প্রশিক্ষণ।
ফিটনেস স্কিলের পাশাপাশি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক প্রস্তুতি। এইচপি কোচ হিসেবে যাত্রার প্রথম দিনেই 2টি অধ্যায় নিয়েই কাজ করেছেন টবি র্যাডফোর্ড। মিস্টেকগুলি করছি এগুলি এখানে শুধরায় নেওয়ার অনেক সময় থাকবে, আর এখান থেকে আশা করি আরও ভালো কিছু শিখতে পারবো। এটা তো অবশ্যই একটা ভালো দিক, এরকম টাইমে আমরা প্র্যাকটিস করতে পারতেছি, তাছাড়া ভালো একটা কোচের আন্ডারে প্র্যাকটিস করতে পারতেছি, তো এই সুযোগটা অবশ্যই আমাদের জন্য বড় একটা সুযোগ। ব্যতিক্রমী অ্যাকশনে প্রেসিডেন্টস কাপে আলো ছড়িয়েছিলেন রিশাদ হোসেন, তবে মিশন শতভাগ সফল সেটা বলা যাচ্ছে না। লং হপ ডেলিভারিতে ছন্দ কেটেছে বারবার। রিশাদের মতো টুকটাক সমস্যাগুলো এই ক্যাম্পে কাটিয়ে ওঠার তাগিদ বাকিদেরও। প্লেয়ারের জন্য আসলে হাই পারফরমেন্স ইউনিট যেটা এখানে আসলে একটা মানে তরুণদের জন্য, বিশেষ করে যারা আপকামিং বা যাবে তাদের জন্য একটা রাস্তা বা সিঁড়ি যেটাকে বলে, এখান থেকে আর কি নিজেকে প্রিপেয়ার করা। আসলে ন্যাশনাল টিমে গিয়ে প্রিপেয়ার চাইতে এখান থেকে যদি নিজেকে মেন্টালি পারফরমেন্স বা সব ট্যাকটিক্যালি নিজেকে প্রিপেয়ার করা যায়, সেই ক্ষেত্রে ন্যাশনাল টিমে টিকে থাকার সম্ভাবনা বেশি থাকে। 2021 ব্যস্ত সূচির সাথে তাল মেলাতে প্রয়োজন বাড়তি ক্রিকেটারের। ইতিমধ্যে পুলে ক্রিকেটার সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন নির্বাচকেরা। সে হিসেবে এইচপির এই ক্যাম্পটিকে ধরা যেতে পারে উদীয়মানদের প্রস্তুতির শেষ ধাপ। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অপেক্ষার অবসান, কাল 1 বছরের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে সাকিব আল হাসানের। 29 অক্টোবর থেকে মাঠে ফিরতে আর বাধা নেই টাইগার পোস্টার বয়ের। এই দিনটির জন্য 1 বছর ধরে ভক্ত সমর্থকদের পাশাপাশি সাকিব নিজেও অপেক্ষায় থেকেছেন। মাঠে ফেরার তাড়নায় এসে করেছেন ব্যক্তিগত অনুশীলন। কঠিন সময় যাচ্ছে, কিন্তু জীবনে খারাপ সময় আসতেই পারে, তবে সফল যারা খারাপ সময়ে মুষড়ে পড়েন না একটুও। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে নেন। সাকিবও ফিরবেন আগের সেরা সময়ে। সরকার থেকে শুরু করে মিডিয়া সবাই আপনারা যেভাবে সাপোর্ট করে এসেছেন আমার ভালো এবং খারাপ সময়ে, আশা করি এই সাপোর্টটা আপনাদের থাকবে এবং এই সাপোর্টটা যদি থাকে আমি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার ক্রিকেটে ফিরতে পারবো। মাঠের পারফরমেন্সে খারাপ সময় কমই গেছে, তবে মাঠের বাইরে বাজে সময়ের মুখোমুখি হয়েছেন অনেকবার। সবচেয়ে খারাপ নিঃসন্দেহে 2019-এর 28 অক্টোবর। জুয়ারের প্রস্তাব গোপন করায় আইসিসির নিষেধাজ্ঞা। হারিয়ে গেছে ক্যারিয়ারের একটা বছর। তবে সাকিব বলেই খারাপ সময় পেছনে ফেলে সেরা পারফর্মারকে খুঁজে পাওয়ার প্রত্যাশা বেশি। আমরা যদি এক্সাম্পল হিসেবে আইপিএল এর সিচুয়েশনটাকে দেখি, যে আইপিএল এ যখন ওর এই ম্যাচগুলো খেলতে পারছে না, এটার জন্য তার ভিতরে এক ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছিল। বাট ইনিশিয়ালি তাকে ডেফিনেটলি এটা তার হচ্ছিল, বাট দ্য ওয়ে হি কেম ব্যাক এবং সে এটা ফোকাস করছে যে এই সময়টাকে সে কিভাবে কাজে লাগাতে পারে। সো এই এবং সেটার একটা সিগনিফিক্যান্ট রেজাল্ট বা আউটপুট আমরা ওয়ার্ল্ড কাপে দেখতে পেয়েছি। ক্যালেন্ডারের পাতায় 365 দিন, কিন্তু সাকিবের জন্য এক একটা দিন কি এর চেয়েও বেশি নয়? মাঠের বাইরে থাকলেও সাকিব নিজেকে দৃষ্টির মধ্যেই রেখেছেন। লাইভ আড্ডায় সরব থেকেছেন, কথা বলেছেন ক্রিকেট নিয়ে। ব্যাট দিয়ে খেলেছি, অন্য ব্যাট আমার টাচও করা লাগে নাই। এপ্রিলে দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন। আলাইনার খেলার সাথী হয়েছে ইরাম। সাকিব পেয়েছেন অক্সিজেন। ব্যস্ততার কারণে পরিবারকে খুব কম সময় দিতে পেরেছেন, কিন্তু নিষেধাজ্ঞা আর করোনা এনে দিয়েছে অফুরন্ত অবসর। গত 1 বছর বিজ্ঞাপন চিত্রে দেখা গেছে সাকিবকে। জনসচেতনতামূলক কাজেও অংশ নিয়েছেন। করোনার সময় ফাউন্ডেশন গঠন করেছেন। প্রিয় ব্যাগ বিক্রি করে অসহায়দের সহায়তায় এগিয়েও এসেছেন। ক্রিকেটে ফেরার তাড়নায় নিজেকে প্রস্তুত করতে বিকেএসপিতে সপ্তাহখানেক অনুশীলন করেন। পাশে ছিলেন 2 গুরু নাজমুল আবেদিন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন। লঙ্কা সিরিজ স্থগিত হওয়ায় ভাঙা মনে ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। এই সিচুয়েশন থেকে আমরা হয়তো অনেকে বলতে পারি যে সাকিব অনেক বড় মাপের একজন প্লেয়ার দেখে তার পক্ষে সাইকোলজিক্যালি এত ফিট থাকা বা স্ট্রং থাকা সম্ভব। আবার অন্যভাবেও বলা যায় যে সাকিব মেন্টালি এত স্ট্রং বলেই এত বড় মাপের প্লেয়ার। 15 নভেম্বর থেকে বিসিবি আয়োজিত টি-20 লিগ দিয়ে 22 গজে ফিরবেন টাইগার পোস্টার বয়। তার আগে 10 নভেম্বর দেশে ফেরার কথা। আবারও সব্যসাচীর সাকিব মুগ্ধতা ছড়াবেন সবুজ গালিচায়। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিচার বিভাগের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ সহ অন্যান্য বিষয়ে ভারতের সহায়তার আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা জানিয়েছেন। একই সঙ্গে আইন সম্পর্কিত যে কোনো বিষয়ে ভারত বাংলাদেশকে সাহায্য করবে বলেও আশা প্রকাশ করেন আইনমন্ত্রী। পরে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী করোনা পরিস্থিতির মধ্যেও ন্যায় বিচার নিশ্চিতে বাংলাদেশের আদালতগুলোর ভূমিকার
প্রশংসা করেছেন। আইনমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে সকালে তার গুলশানের বাসায় যান ভারতীয় হাই কমিশনার। আইনের অবকাঠামোটা প্রায় একই এবং সেই জন্য এই দুই দেশের বিচারিক আদালত এবং উচ্চ আদালতের বিজ্ঞ বিচারক এবং বিচারপতিদের মধ্যে এবং আইনজীবীদের মধ্যে যাতে পরস্পর সহযোগিতার জন্য এবং প্রশিক্ষণের জন্য আমাদের যেই ইনস্টিটিউশনগুলি আছে সেইগুলি কাজ করে এবং কাজ করবে সেই সব বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং সাময়িকী কিশোর আলোর সম্পাদক ও লেখক আনিসুল হক সহ 10 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়েছে। পরবর্তী শুনানির জন্য 12 নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার বেলা 11:30টার দিকে মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেম ইমরুল কায়েস এ আদেশ দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, মঙ্গলবার মামলার অভিযোগ গঠন আদেশের দিন ধার্য ছিল, কিন্তু বিচারিক আদেশ প্রস্তুত করতে না পারায় পুনরায় অভিযোগ গঠন শুনানির আদেশের দিন ঠিক করে দেন। এ মামলার অপর আসামিরা হলেন কবির বকুল, শুভাশিস প্রামাণিক শুভ, মহিতুল আলম পাভেল, শাহপরান তুষার, জসিমউদ্দিন অপু, মোশাররফ হোসেন সুজন ও কামরুল হায়দার। গত 6 নভেম্বর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলাটি করেন নাইমুলের বাবা মুজিবুর রহমান। গত বছরের 1 নভেম্বর বিকেলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ক্যাম্পাসে প্রথম আলো সাময়িকী কিশোর আলোর সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ স্পর্শ হয় নাইমুল আবরার। পরে তার মৃত্যু হয়। কারিগরি প্রস্তুতি শেষ না হয় মঙ্গলবার থেকে 4টি ব্যাংকের সঙ্গে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেনদেন শুরু হয়নি। ঠিক কবে নাগাদ চালু হবে তাও সুনির্দিষ্ট করে বলতে পারছে না বাংলাদেশ ব্যাংক। বর্তমানে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা লেনদেন করা যায়, তবে এমএফএস প্রতিষ্ঠানের মধ্যে কোনো লেনদেন করা যায় না। এর ফলে নানান ধরনের সমস্যায় পড়তে হয় গ্রাহকদের। তাই গত বৃহস্পতিবার ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের মাধ্যমে সেই নতুন সেবা চালুর উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। আজ থেকে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বা এমএফএস এর প্রতিষ্ঠান বিকাশ, ইসলামী ব্যাংকের এম ক্যাশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইউ ক্যাশ এবং আল আরাফা ইসলামী ব্যাংকের ইসলামিক ওয়ালেট থেকে গ্রাহকরা একে অপরের সঙ্গে লেনদেন চালুর কথা ছিল। এটি চালু হলে কোনো গ্রাহক চাইলে তার একটি এমএফএস হিসেব থেকে সহজেই অন্য এমএফএস এ টাকা পাঠাতে পারতেন। ভারতীয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি5 প্রথমবারের মতো নিয়ে আসছে বাংলাদেশি নির্মাতাদের 4টি ওয়েব ফিল্ম। আগামী 9 নভেম্বর থেকে বিশ্বের 190টির বেশি দেশে জি5-এ প্রচারিত হবে বাংলাদেশি ওয়েব ফিল্ম মাইনকার চিপায়। মঙ্গলবার এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন জি5-এর চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ। এ সময় উপস্থিত ছিলেন অভিনয় শিল্পী মিথিলা, অপূর্ব, নুসরাত ফারিয়া, আফরান নিশো, বিদ্যা সিনহা মিম, আরফিন শুভ সহ অনেকে। আগামী 9 নভেম্বর মাইনকার চিপাই ওয়েব থ্রিলার মুক্তির মাধ্যমে বাংলাদেশি অরিজিনাল কন্টেন্ট উদ্ধারের যাত্রা শুরু করবে জি5। এরপর বাংলাদেশে তৈরি আরও 3টি ওয়েব ফিল্ম ও সিরিজ নিয়ে আসবে এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এশিয়াটিকের কন্টেন্ট এজেন্সি গুজ কোম্পানি লিমিটেডের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে এই ওয়েব সিরিজগুলো প্রযোজনা করবে জি5। সমসাময়িক বিশ্ব নেতাদের মধ্যে কম জনপ্রিয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপ বলছে, গত 20 বছরের মার্কিন নেতাদের মধ্যে সবচেয়ে কম জনপ্রিয় ট্রাম্প। 13টি দেশে জরিপের ভিত্তিতে প্রতিষ্ঠানটি বলেছে 83% মানুষেরই আস্থা নেই বর্তমান মার্কিন প্রেসিডেন্টের ওপর। মার্কিন প্রেসিডেন্ট শুধু যুক্তরাষ্ট্রে নয়, বরং সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচিত হন পুরো বিশ্বেই। মার্কিন নির্বাচনের আগে তাই আলোচনায় আসছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান, জনপ্রিয়তার মতো বিষয়গুলো। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার তাদের জরিপে বলছে বিশ্ব নেতাদের মধ্যে বর্তমানে সবচেয়ে কম জনপ্রিয় ট্রাম্প। জরিপ অনুযায়ী সবার উপর আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তার প্রতি আস্থা রয়েছে 76% মানুষের। অন্যদিকে ট্রাম্পের প্রতি আস্থা মাত্র 16% মানুষের। তালিকায় ট্রাম্পের উপরেই আছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিভিন্ন বৈশ্বিক ইস্যুতেও
নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে এসে সমালোচনায় পড়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি হ্রাস টানা কঠিন হবে। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।